হ্যালো জিনিয়াস, ওয়েলকাম তোমাদের প্রিয় এডুকেশনাল চ্যানেল এস স্যার ফিজিক্স। তো আজকে আমরা ক্লাস 11 ফিজিক্সের যে থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রে যে নিউমেরিক্যাল পার্ট তার সেট 1 এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো দেখে নেব। প্রতিটি অঙ্ক আমরা ডিটেলসে বুঝে নেব যাতে এই রিলেটেড অঙ্কগুলো আমরা নিজেরা করতে পারি। তবে এই অঙ্কগুলো দেখার আগে আমরা ফর্মুলাগুলোকে ভালো করে দেখে নেবো, কারণ এই ফর্মুলা থেকে অঙ্কগুলো হবে। আর তোমরা যদি এই ফর্মুলাগুলো ডিটেলসে দেখে নাও তাহলে তোমরা নিজেরাই অঙ্কগুলো করতে পারবে, তোমাদের এই ক্লাসগুলো দেখার এতটা প্রয়োজন হবে না। আগে ভালো করে আমরা ফর্মুলাগুলো অ্যানালিসিস করে নেবো, তারপর আমরা নিউমেরিক্যালসে যাব। ওকে, চলো দেখে নিই ফর্মুলাগুলো। তো প্রথম যে ফর্মুলা W ইজিক্যাল টু আমরা JH প্রত্যেকে পড়েছি, W ইজিক্যাল টু JH। এই ফর্মুলাটা খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে 1 থেকে 8 পর্যন্ত ম্যাক্সিমাম নিউমেরিক্যাল কিন্তু হয়ে যাবে। ওকে, তো এখানে W কি করে না, W হচ্ছে কার্য, আর J হচ্ছে কি না, J হচ্ছে তাপের যান্ত্রিক তুলাঙ্ক, আর H কি, H হচ্ছে তাপ। তাই তো আমরা প্রত্যেকে জানি। তাহলে W ইজিক্যাল টু JH এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। সেকেন্ড যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হচ্ছে কি না, H ইজিক্যাল টু MST। দেখো দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে H ইকুয়াল টু MST, 3 নম্বর আছে H ইকুয়াল টু ML। এই দুটো ফর্মুলা আমরা কখন ইউজ করব? যখন H ইকুয়াল টু MST তখন ইউজ করব যখন উষ্ণতার পরিবর্তন হবে। যখন উষ্ণতার কি হবে না, পরিবর্তন হবে। খুব ইম্পর্টেন্ট, কারণ এইটা দিয়ে তোমাকে বুঝতে হবে অঙ্কগুলোকে। H ইকুয়াল টু MST আমরা পড়েছিলাম, এটাকে আরো যদি আমরা ভালোভাবে বলি এটাকে বলতে পারবো কি না, H ইকুয়াল টু MS ডেল্টি বলতে পারবো। MS ডেল্টি আরো ভালোভাবে বললে H ইকুয়াল টু MS ডেল্টি। আর H ইকুয়াল টু ML এটা আমরা কখন ব্যবহার করব? এটা হচ্ছে যখন অবস্থার পরিবর্তন ঘটবে। অবস্থার পরিবর্তন ঘটবে তখন এটাকে আমরা ইউজ করতে পারবো। ওকে, 4 নাম্বার যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমাদের কৃত কার্যের যে ফর্মুলা, সেগুলোকে আমাদের প্রয়োজন হবে। তার মধ্যে আমরা যে দুটো শক্তি, একটা স্থিতিশক্তি আর গতিশক্তি, এই দুটো ফর্মুলাকে আমরা ইউজ করব। যখন স্থিতিশক্তির দ্বারা কোনো কৃতকার্য হবে তখন W ইকুয়াল টু আমরা mgh ইউজ করব। স্থিতিশক্তির দ্বারা যে কৃতকার্য হবে তখন W ইকুয়াল টু mgh ইউজ করব। আর যখন গতিশক্তির দ্বারা হবে তখন W ইকুয়াল টু হাফ অফ mv স্কয়ার এটা আমরা ইউজ করব। ক্লিয়ার? এটা তোমরা মেকানিক্সে অলরেডি ডিটেইলসে দেখেছো। যদি মেকানিক্সের ক্লাসগুলো না করে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে, যে প্লেলিস্টে যে সার্চ করবে এস স্যার ফিজিক্সের মেকানিক্সের ক্লাস অন ডিটেইলস, পুরো ইন ডিটেইলসে পড়ানো আছে, সমস্ত ক্লাস ওখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো এরপর আমরা দেখে নেবো 6 নম্বর ফর্মুলা। 6 নম্বর যে ফর্মুলা দেখবো সেটা হচ্ছে তোমরা দেখেছো যে সিপি মাইনাস সিবি ইজিক্যাল টু কি হয়, ইজিক্যাল টু আর হয়। এটা পুরো থার্মোডাইনামিক্সের ফর্মুলা। সিপি মাইনাস সিবি ইজিক্যাল টু কি হচ্ছে না, আর হচ্ছে। 7 নম্বর যে ফর্মুলাটা আমাদের লাগবে সিপি বাই সিবি ইজিক্যাল টু কি লাগবে না, গামা। সিপি বাই সিবি হচ্ছে গামা। দেখো 8 নম্বর ফর্মুলা আমরা দেখে নেবো কি না, ডেল ইউ বা ডি ইউ ইজিক্যাল টু এম সিভি ডিটি। ওকে, এটা আমরা ব্যবহার করব যে অভ্যন্তরীণ শক্তির যখন পরিবর্তন ওরিয়েন্টেড যে অঙ্কগুলো থাকবে তখন এই ফর্মুলা দিয়ে আমরা সলভ করব। ওকে, তাহলে এখানে আমরা 8খানা ফর্মুলা দেখে নিলাম। এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে আমরা এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবো। ওকে, আরো কিছু ফর্মুলা আছে সেগুলো আমরা পরের ক্লাসে শিখবো। ওকে, দেখো আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথম হচ্ছে W ইকুয়াল টু JH, এটা আমরা প্রত্যেকেই জানি। H ইকুয়াল টু MST এটা আমরা কখন ব্যবহার করব? যখন উষ্ণতার পরিবর্তন হবে কিন্তু অবস্থার পরিবর্তন হবে না। নেক্সট হচ্ছে H ইকুয়াল টু ML, এটা যখন অবস্থার পরিবর্তন হবে তখন আমরা ইউজ করব। W ইকুয়াল টু mgh এটা কখন ইউজ করব? যখন স্থিতিশক্তির দ্বারা কোনো কার্য হবে তখন ইউজ করব। W ইকুয়াল টু হাফ mv স্কয়ার এটা কখন ইউজ করব? যখন গতিশক্তির দ্বারা যখন কোনো কার্য হবে তখন ইউজ করব। Cp মাইনাস Cv ইকুয়াল টু r, এটা আমরা প্রত্যেকে জানি। Cp বাই Cv ইকুয়াল টু গামা, আর ডেল ইউ বা d ইকুয়াল টু m cvdt। এই যে 8টা ফর্মুলা আমরা ইউজ করব। ওকে, দেখো এরপর আমরা দেখে নেব কি প্রথম নিউমেরিক্যালটা দেখে নেব। তো প্রথম নিউমেরিক্যালটা কি আছে না, 150 সেন্টিমিটার দীর্ঘ দুমুখ বন্ধ একটি কাঁচ নল নেওয়া আছে, যেখানে 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সীসের গুলি দ্বারা ভর্তি করা আছে। ওকে, এবার নলটিকে খাড়াভাবে ধরে কতবার উল্টালে সীসার গুলির উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এখানে সীসার আপেক্ষিক তাপটা দেওয়া আছে। তার মানে কি বলছে না, এরকম একটা কাঁচের নল নেওয়া হয়েছে। ওকে, তো এই যে কাঁচের নল, এই কাঁচের নলের দৈর্ঘ্য কত না, এই কাঁচের নলের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। 150 মিটার, তাই তো? হ্যাঁ, না 150 সেন্টিমিটার। ওকে, তাহলে কত নেওয়া হচ্ছে 150 সেন্টিমিটার। ওকে, এরপরে এই কাঁচের নলটার ভিতরে কি রাখা আছে না, একটা সিসার গুলি রাখা হয়েছে, সিসার বুলেট রাখা হয়েছে এরকম, যার উচ্চতা কত না 30 সেন্টিমিটার দিয়েছে। কত দিয়েছে? 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। ওকে, এরপর কি বলেছে না,
এই বুলেটটাকে আপ ডাউন করানো হবে। তাহলে আপ ডাউন করলে কি হবে না কার্য হবে, এবং সেই কাজের ফলে কি হবে না তাপ উৎপন্ন হবে, এবং সেই তাপ কি করবে না তাপমাত্রার পরিবর্তন ঘটাবে। এখানে কত তাপমাত্রা পরিবর্তন কথা বলা হয়েছে না 2 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনের কথা বলা হয়েছে, মানে ডেল টি ইকুয়াল কত বলছে না 2 ডিগ্রি সেলসিয়াস। এটা ওকে ক্লিয়ার? দেখো অঙ্কটা ভালো করে বোঝো। কি বলেছে না 150 সেন্টিমিটার একটা কাচের নল নিয়েছি, 150 মিটার কাচের নল, এবং এখানে 30 সেন্টিমিটারের একটা বুলেট রাখা আছে, এবং এই বুলেটটাকে আপ ডাউন করানো হচ্ছে। আপ ডাউন করার ফলে এই পরিমাণ তাপমাত্রা কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে। তাহলে বলছে যে কতবার আপ ডাউন করাতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখে নেবো কি না আপ ডাউন করবো মানে কি, এখানে স্থিতিশক্তি কাজ করবে, তাহলে স্থিতিশক্তি যে কাজ করবে তাহলে W ইকুয়াল টু আমরা কি জানি যে mgh, আমরা প্রত্যেকে জানি। ক্লিয়ার? তাহলে আমি ধরে নিচ্ছি যে n বার ওকে আপ ডাউন করাতে হবে। তাহলে n বারে কত কার্য হবে, এটা একবারে কার্য হচ্ছে, তাহলে n বারে কার্য কত হবে না n বারে কার্য করতে হবে n ইনটু mgh। ক্লিয়ার? তাহলে n mgh কাজ হবে, n mgh পরিমাণ কার্য হবে। ওকে, এবং এই কাজের ফলে এর টেম্পারেচার কত বৃদ্ধি হবে 2 ডিগ্রি সেলসিয়াস। দেখো আমরা কি জানি যে W ইকুয়াল টু jh, তাই তো W ইকুয়াল টু jh প্রথম ফর্মুলা। তাহলে এখানে W মানে কত হচ্ছে, W মানে হচ্ছে n mgh, তাহলে n mgh, j এর মান j থেকে গেল, h মানে কি, তাহলে h কি হচ্ছে এখানে উষ্ণতা পরিবর্তন ঘটছে, তার মানে h কি বসবে না ms ডেল টি। তাহলে এখানে বসছে কি না ms ডেল টি বসছে, ms ডেল টি। ওকে, তাহলে এখান থেকে আমরা n এর মান বের করে নিলে অঙ্কটা সলভ হয়ে গেল। তাহলে এখানে কি দেখাচ্ছে না mm ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে mm যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে n সমান কি থাকবে না অর n ইজ ইকুয়াল টু থাকবে js ডেল টি বাই কত বাই হচ্ছে gh। ওকে, তাহলে এই মানগুলো বসিয়ে নেবো আমরা। j এর মান প্রত্যেকে জানি, j এর মান কত হয় 4.2 ইনটু 10 টু দি পাওয়ার 7 হয়ে গেল। s মানে কি আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের মান কত দিয়েছে মানে আপেক্ষিক তাপের মান দিয়েছে 0.03, তাহলে আপেক্ষিক তাপের মান দিয়েছে সিসার আপেক্ষিক তাপ 0.03 দিয়েছে। নেক্সট ডেলটি এর কত না ডেলটি হচ্ছে 2 বাই জি এর মান আমরা কত জানি, জি এর মান হচ্ছে 980, আর h কত দেখো এখানে কতটা জায়গার মধ্যে এই বুলেটটা যাওয়া আসা করবে বলো। নিজের দৈর্ঘ্য আছে কত 30 সেন্টিমিটার, আর কাছের দৈর্ঘ্য কত, কাঁচ নলটার দৈর্ঘ্য হচ্ছে 150 সেন্টিমিটার, তার মানে এই যে এরিয়ার মধ্যে যাতায়াত করবে তাহলে এই 120 সেন্টিমিটার মধ্যে কাজ করবে। তাহলে h কত না h হচ্ছে 120, h কত h হচ্ছে 120। ওকে, চলো এটাকে ক্যালকুলেশন করে নাও। তাহলে এখানে দশমিক চলে যাচ্ছে, এখানে 100 আসছে, এখানে 8টা দশমিক যাচ্ছে, কত আসছে 10 আসছে। ওকে, 2 3 6 6 20, 2 21, 3 10। ওকে, তাহলে আলটিমেট কত আসছে দেখে নি না, উপরে আসছে কত, উপরে আসছে 21 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আসছে, নিচে কত আসছে 98, 1 2 3 4 5 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসছে 10 টু দি পাওয়ার 5। ওকে, তাহলে 21/98 কত হচ্ছে 21 ভাজিত 98 আসছে 0.214 ইন্টু কত 10 স্কোয়ার, তার মানে এটা কত আসবে, এটা আসবে 21.4। দেখো 21.4 তো আর উঠানো যাবে না, তাহলে 21 বার থেকে আরেকবার বেশি করতে হবে, তাহলে কত হবে একটা অ্যাপ্রক্সিমেট হচ্ছে 22 বার 22। তাহলে এই 22 এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? আনসার কি আছে দেখে নেবো চেক করে, আনসার আছে 22। ওকে, ক্লিয়ার তো? তাহলে বোঝা গেছে অঙ্কটা। তাহলে কি দেখলাম না এটা একটা কাঁচ নল, সেই কাঁচ নলে আমরা একটা বুলেটকে কি হচ্ছি আপ ডাউন করাচ্ছি কত কত দূরত্বের মধ্যে 120 দূরত্বের মধ্যে, তাই তো? তাহলে এই যে কাঁচ নলটা আপ ডাউনের জন্য ওখানে কি হচ্ছে, ওখানে স্থিতিশক্তি সঞ্চয় হচ্ছে, তাহলে এই স্থিতিশক্তির সাহায্যে কি হচ্ছে কার্য হচ্ছে। আমি ধরে নিচ্ছি কতবার আপ ডাউন করতে হবে না n টাইমস আপ ডাউন করতে হবে। তাহলে n টাইমস আপ ডাউন করতে হলে তাহলে টোটাল কত কৃত কার্য কত হচ্ছে n mgh। এবার w সমান আমরা কি জানি, jh জানি, যে প্রথম ফর্মুলাটা বললাম w ইকুয়াল টু jh। তাহলে এখানে ওয়ার্ক ডান কত, ওয়ার্ক ডান হচ্ছে w ইকুয়াল টু n mgh বসিয়ে দিলাম, আর এখানে j থেকে গেল, আর h ইকুয়াল কি হচ্ছে h ইকুয়াল টু mst কেন বসালাম, কারণ এখানে উষ্ণতা পরিবর্তন হচ্ছে, তাই তো? কত উষ্ণতা পরিবর্তন হচ্ছে না 2 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন হচ্ছে। ক্যালকুলেশন করলে কত আসছে না 21.4 তো আর ওঠানামা করা যেতে পারে না, করা যেতে কতবার না একটা পূর্ণ সংখ্যা আসবে, তাহলে 22। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। চলো এরপর আমরা দেখে নেবো 2 এর অঙ্কটা। দেখো একটা কথা বলি, অঙ্কগুলো যখন করছো এগুলো স্যার কাজ দিয়েছে বা হোম টাস্ক দিয়েছে দেখে কিন্তু টুকে দাও না। প্রতিটি অঙ্ক করার আগে অঙ্কগুলোকে ভালো করে রিডিং পড়ো, ভালো করে পড়ে তার অর্থটা জানতে চাও, অর্থটা জানার চেষ্টা করো যে কি বলতে চাইছে। ওটা জানার পর তোমরা
ডাটাগুলোকে লিখো যে কি কি ডাটা দেওয়া আছে, তারপর চিন্তা করো যে এটাতে কি ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে। ওকে, এই তিনটে স্টেপ তোমাকে করতে হবে। তাহলে কি কি স্টেপ বললাম? প্রথমে জাস্ট ওটাকে রিড করো, রিড করার পর তুমি এটাকে ডাটাগুলোকে লিখো, ডাটাগুলোকে লেখার পর তুমি কাজ করো কি না, তুমি হচ্ছে ফর্মুলা চিন্তা করো যে এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে, এবং তারপরে একবার সলভের জন্য নিজে চেষ্টা করো। ক্লিয়ার? যদি সলভ হয়ে যায় তাহলে তো বেটার, যদি সলভ না হয় তাহলে একবার দেখে নাও। ক্লিয়ার? কিন্তু কখনোই দেখে দেখে যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো কিন্তু দেখে দেখে খাতায় টুকে নিও না, কারণ ক্লাস 11 এর ফিজিক্স সেই ক্লাস 9-10 এর ফিজিক্সের মতো নয় কিন্তু, যে দেখে দেখলে স্যার কাজ করতে বলেছে তুমি কাজ দেখিয়ে দিলে তারপরে সারা হয়ে গেল না, এটা দিয়ে তোমার পুরো ফিউচারটা নির্ভর করবে। ওকে, সো না দেখে আগে নিজে চেষ্টা করো, তারপর তুমি অঙ্কগুলো করো। দরকার হলে ভিডিওটাকে পোস্ট করে রাখো, আগে দেখো, যদি হয়ে যায় ভালো, না হলে দেখে নেবে। ক্লিয়ার? আর যদি হয়ে যায় তাহলে স্কিপ করে নেক্সট ভিডিওতে চলে যাবে বা নেক্সট অঙ্কে চলে যাবে। ওকে, চলো আমরা দেখে নেবো 2 এর অঙ্কটা। দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলেছে না, একটি সিসার বুলেট একটি দেওয়ালে আঘাত করে তার উষ্ণতা 200 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে। ওকে, যদি যদি উৎপন্ন তাপ পুরোপুরি বুলেটে থেকে যায় তাহলে বুলেটের বেগ কত ছিল? বাহ, ভালো অঙ্ক দিয়েছে। দেখো তাহলে কি বলছে যে এরকম একটা দেওয়াল আছে, এই দেওয়ালে এসে করে একটা সিসার বুলেট কি হচ্ছে না এখানে আঘাত করছে। ওকে, সিসার বুলেট আঘাত করছে, তাহলে এখানে আঘাত করার পর কি হচ্ছে না, টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে কত না, ডেলটি হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হচ্ছে, ডেলটি ইজ ইকুয়াল টু 200 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হচ্ছে। আর কি ডাটা দিয়েছে, আর এখানে দিয়েছে সিসার আপেক্ষিক তাপ দিয়েছে কত, 0.03, মানে এসটা কত দিয়েছে 0.03, এটা হচ্ছে সিজিএস এককে দিয়েছে। ওকে, আর কোনো ডাটা দিয়েছে কি না। ওকে, এবার দেখো ভালো করে, তাহলে এই যে বুলেটটা এসে করে এখানে ধাক্কা দিচ্ছে, তার মানে কি বুলেটটা কোন ফর্মে ছিল, গতিশীল ছিল। তাহলে এই যে গতিশক্তির জন্য এখানে কি হবে, এখানে কার্য হবে এবং সেই কার্যটা তাপে কনভার্ট হবে। ক্লিয়ার? দেখো আরো বলছি, বুলেটটা কি ছিল না, বুলেটটা গতিশীল ছিল, এখানে গতিশীল এসে ধাক্কা দিল, যখনই ধাক্কা দিচ্ছে তখন সেই গতিশক্তিটা কি হচ্ছে, স্থির শক্তি পরিণত হচ্ছে, মানে থেমে যাচ্ছে, তাহলে তখন থেমে তো পারবে না, তখন কি হচ্ছে না, এই বুলেটের যে গতিশক্তিটা সেটা কনভার্ট হচ্ছে কিসে, তাপ শক্তিতে। ক্লিয়ার? তাহলে এখানে বুলেটের দ্বারা কৃতকার্য কত না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি বসাবো, হাফ এমভি স্কয়ার। কেন না, কারণ এটা গতিশক্তির জন্য। ক্লিয়ার? এরপরে আর আমরা ফর্মুলা কি জানি, ডাব্লিউ ছিল কি জানি, জে এইচ, প্রত্যেকে জানি। তাহলে ডাব্লিউ জায়গায় কি বসাবো, ডাব্লিউ জায়গায় বসাবো হাফ এম বি স্কয়ার বসালাম, জে এইচ, এইচ কি করছে এখানে উষ্ণতা পরিবর্তন, তাহলে উষ্ণতা পরিবর্তন মানে কোন ফর্মুলা হবে, এইচ ইজ ইকুয়াল টু এমএসটি, তাহলে এখানে বসাচ্ছে এম এস ডেলটি। ক্লিয়ার? কি চেয়েছে না, বেগ কত ছিল, অর্থাৎ এখানে এই ভি এর মানটা বের করতে হবে। চলো ভি এর মানটা দেখে নি। তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে এম এম কে ক্যান্সেল করে দাও, এদিকে এম এম কি হলো, এম এম হচ্ছে ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি থাকছে এখানে না, এখানে ভি ইজ ইকুয়াল টু জে এস ডেল টি ইন্টু 2, তার কত, তার রুট থাকবে। ওকে, চলো মানগুলো বসিয়ে নি। তাহলে জে এর মান আমরা কত জানি, জে এর মান হচ্ছে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এস এর মান কত দিয়েছে, এস এর মান 0.03, ডেল টি কত, ডেল টি হচ্ছে 200, ডেল টি 200 ইন্টু কত, ইন্টু হচ্ছে 2, তার কি, তার হচ্ছে রুট। ওকে, তাহলে কি আসবে ক্যালকুলেশনে, একটু ইজি করে নেওয়ার চেষ্টা করব। তাহলে 4.2 আছে, তার মানে হচ্ছে 4.2 বাই 4.2 আমি 10 মিনিটে তুললাম, নিচে কত, নিচে 10। ওকে, উপরে 10 টু দি পাওয়ার 7 থাকলো, এখানে 0.03 আছে, 10 মিনিট তুলে দিচ্ছি, তাহলে কত থাকছে, আবার এখানে 100 থাকছে, আর এখানে তো 200 থাকছে, এখানে কত থাকছে 2। ওকে, চলো তার রুট হবে, কোনো চাপ নেই। তাহলে এখানে 1 2 চলে গেল, আর এখান থেকে একটা 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, তাই তো। তাহলে আলটিমেট কত থাকবে এখানে, এটা যদি এখানে করা হয় তাহলে হচ্ছে 42 থাকছে, 42 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হয়েছে, কেন না এই 10 এর সঙ্গে কেটে যাচ্ছে একটা, ইন্টু কত, ইন্টু 3 থাকছে, আর ইন্টু 2 ইন্টু 2 মানে কত হচ্ছে না 4, তার রুট। তাহলে দেখো এবারে যদি আমরা 42টাকে ভেঙে দিই, তাহলে 42 এর এলসিএম করে দাও, 2 21 3 7, আর এদিকে হচ্ছে 3 আছে, ইন্টু 2 আছে, ইন্টু 2 আছে, তাই তো। তাহলে একটা দুটো দুইয়ের মধ্যে একটা 2 বেরিয়ে গেল, দুটো 3-এর মধ্যে একটা 3 বেরিয়ে গেল, আর 10 টু দি পাওয়ার 3, এটা 10 টু দি পাওয়ার 3 বেরিয়ে গেল, ইন্টু রুট কত, রুট 14 থাকলো। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করে নাও, তাহলে হচ্ছে 6 রুট 14 ইন্টু 10 কিউ কত আসছে দেখে নি, 6 ইন্টু রুট 14 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 22,449.9, কত উত্তর আছে, চলে এসছে, তাই তো। তাহলে কত আসছে এটা, 22,449.9 এরকম আসছে অ্যান্সার। তার মানে এটাকে দেখো, এটা এখানে 10 টু দি পাওয়ার করে দিচ্ছে, 10 টু দি পাওয়ার কত লিখেছে এখানে, 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে
1 2 3 4 এখানে চলে আসছে, তাহলে 2 পয়েন্ট কত হচ্ছে 2.25 ইন্টু 10⁴। ওকে, ইউনিট কি হবে সিজিএস হয়ে যাবে, তাই তো, সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো? তাহলে এখানে কি হলো না, একই ধরনের অঙ্ক আরেকবার বলেছি, দেখো কি করলাম না, একটা বুলেট আসছে, বুলেট এসে দেওয়ালে ধাক্কা দিল, যখনই ধাক্কা দিচ্ছে তখন তার যে গতি শক্তিটা ছিল সেই গতি শক্তি কনভার্ট হচ্ছে কিসে না তাপশক্তিতে কনভার্ট হচ্ছে। সেই তাপশক্তিটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে তাপমাত্রা পরিবর্তন কত হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, আর এস কত 0.03। কৃতকার্যটা কেন হচ্ছে, তার গতিশক্তির জন্য। গতিশক্তির ফর্মুলা কি হয়, হাফ অফ এমভি স্কয়ার। তাহলে এখানে ডাব্লিউ ছিল জেএইচ, তাহলে ডাব্লিউ জায়গা কত হচ্ছে হাফ অফ এমভি স্কয়ার বসে যাচ্ছে, জে বসে গেল, এইচ ইজ কত না এমএসটি। তাহলে এখানে ক্যালকুলেশন করে আলটিমেট আমরা এই যে নিয়ে চললাম। তোমরা ডাইরেক্ট এটা ক্যালকুলেটরে বসিয়ে দিতে পারো, ক্যালকুলেটরে বসিয়ে দিলে হয়ে যাবে। তো ক্যালকুলেটর যেহেতু এখন সবসময় এলাও করছে না পরীক্ষাতে তোমাদের, তার জন্য চেষ্টা করবে ম্যাক্সিমাম জায়গাটা নিজে সলভ করার, এবং শেষ পোর্শনটা তোমরা ক্যালকুলেটরের সাহায্য নেবে, তাহলে অনেকটা সহজ হবে ক্যালকুলেশন করার জন্য। ওকে, চলো এরপর আমরা 3 দাগের অঙ্কটা দেখে নেবো। দেখো 3 দাগের অঙ্কটা কি দিয়েছে না, -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্টিমে পরিণত করতে যে তাপের প্রয়োজন হবে তা উৎপন্ন করতে কত কাজ করতে হবে। ওকে, আর বরফের আপেক্ষিক তাপ দিয়েছে, বরফের লিন তাপ দিয়েছে, আর স্টিমের লিন তাপ দিয়েছে। ওকে, তাহলে কি দিয়েছে দেখো, যে -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি ছিল না বরফ ছিল, সেটা কি করতে বলেছে না 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্টিম করতে বলেছে। সেটাকে বলছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হচ্ছে স্টিম করতে বলেছে। ওকে, দেখো স্টেপগুলো দেখো, এখানে অবস্থার পরিবর্তন এবং উষ্ণতা পরিবর্তন দুটো স্টেপই কিন্তু হবে। ক্লিয়ার, একটু খেয়াল করো ভালো করে। তাহলে প্রথমে আমাদের আছে কি না -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি আছে বরফ। তাহলে এই বরফটাকে আমরা কি করব, প্রথমে হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস না, এটা কি করব না, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা প্রথমে বরফ রাখলাম। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ থেকে আমরা কি করব না, এটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল করব। তারপর কি করব না, এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল করব। তারপর কি করব না, এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্টিম করব। প্রতিটি পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে, মানে এইভাবে ভাগ করে নিতে হবে। যখনই উষ্ণতা পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা আলাদা করে লিখবো, যখনই অবস্থার পরিবর্তন হচ্ছে তখনই আলাদা করে লিখবো। এই ধরনের নিয়মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো মন দিয়ে দেখবে, একটা করে নিলেই তুমি নিজেরাই করতে পারবে। ওকে, দেখো এরপরে এই ঘটনাটা কি হচ্ছে, এখান থেকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ হচ্ছে, তাহলে এখানে অবস্থা একই আছে, শুধুমাত্র উষ্ণতা পরিবর্তন করছে। তার মানে এখানে কি বসবে, এখানে যেটা বসবে যে এম এস ডেল টি বসবে। ক্লিয়ার, এইচ ইজ কি বসবে এম এস ডেল টি। এই পোর্শনে দেখো বরফ থেকে জল হচ্ছে কিন্তু উষ্ণতাটা একই থাকছে, তার মানে এখানে কি বসবে না এইচ ইজ টু এম এল বসবে। তাহলে এইচ ইজ টু আমরা কি পাচ্ছি এখানে এম এল পাচ্ছি। এখানে দেখো জল থেকে জল হচ্ছে, তার মানে জলই আছে কিন্তু উষ্ণতা পরিবর্তন ঘটেছে, তার মানে এই পোর্শনে কি বসবে না এইচ ইজ টু কি বসবে এম এস ডেল টি। ক্লিয়ার, এবার দেখো এখানে জল থেকে কি হচ্ছে স্টিম হচ্ছে, মানে অবস্থার পরিবর্তন করছে কিন্তু উষ্ণতা একই থেকে যাচ্ছে, তাহলে এইচ ইজ কি বসবে এম এল। এই টোটালটার ক্যালকুলেশন করলে আমরা মোট তাপটা পেয়ে যাবো। তাহলে কি পাবো দেখো, তাহলে মোট তাপটা পেতে প্রথম ক্ষেত্রে এম কত বলেছে না, এম হচ্ছে এখানে 40 গ্রাম। ওকে, তাহলে 40 গ্রাম, তাহলে 40 ইন্টু এস কত না, বরফে দেখো এসটা দিয়ে দিয়েছে, এখানে লিন তাপটা কত দিয়েছে, বরফের আপেক্ষিক তাপটা কত দিয়েছে না 0.05, তাহলে 0.5 ইন্টু কত ডেলটি কত হচ্ছে না টেম্পারেচার চেঞ্জ কত -10 থেকে 0, মানে টেম্পারেচার চেঞ্জ কত 10 হয়ে গেল। নেক্সট এই পোর্শনে এম কত, এম একই আছে 40 গ্রাম, আর এল কত বরফের লিন তাপ কত হয় 80 আছে, এটা দেওয়া আছে দেখো তোমাদের বইয়ে। নেক্সট কি, নেক্সট এম কত, এম হচ্ছে 40, এস কত না জলের লিন তাপ আমরা জানি 1, আর ডেলটি কত, ডেলটি হচ্ছে 100 প্লাস এখানে এমএল 40, আর জল থেকে স্টিম হচ্ছে, তার মানে এখানে লিন তাপ কত দিয়েছে না, এখানে দেখো লিন তাপ দিয়েছে 540, তাহলে এখানে বসছে কত ইন্টু 540। টোটাল এই পরিমাণ তাপের প্রয়োজন হবে। ক্লিয়ার, টোটাল এই পরিমাণ তাপের প্রয়োজন হবে। এরপরে ক্যালকুলেশনটা করে নেবো। তাহলে ক্যালকুলেশন কত আসছে, এটা 40 মানে হচ্ছে 40 ইন্টু 5 মানে 200 আসছে, এটা 200 প্লাস 4×32 00 প্লাস 4000 প্লাস 0 4 4 16 6 7 থেকে 1 4 5 20 কত 21600। ওকে, তা হচ্ছে 21600। তো আমার ক্যালকুলেশন কত আসবে 1 2 1 2 2 2 মানে 2 বসে গেল, তাহলে 6 6 2 8 2 10 0 হাত থেকে 1 2 4 2 6 6 3 9, তারপরে কত হচ্ছে 29000। তাহলে টোটাল তাপ কত লাগছে 29000। ওকে, 29000 ক্যালোরি। এরপরে আমরা কি জানি যে ডাব্লিউ ছিল কত জানি, জে জানি, তাহলে ডাব্লিউর মান কত, ডাব্লিউর মান হচ্ছে এখানে কি বের করতে হবে, তাহলে জে এর মান কত
যে হচ্ছে 4.2 ইন্টু 10⁻7 আর এইচ কত দিয়েছে, এইচ হচ্ছে 29,000, 29,000। চলো দেখে নি কত হচ্ছে, তাহলে 29,000 ইন্টু 4.2 ইন্টু 10⁻7, তাহলে 1.128 ইন্টু 10⁻12। হ্যাঁ বাস চলে এসছে কত না 1.218 ইন্টু 10⁻12 ভাগ। ক্লিয়ার? 1.218 ইন্টু 10⁻12 ভাগ, 1.218 ইন্টু 10⁻12 ভাগ। ক্লিয়ার হয়েছে? একই ব্যাপার, এই অঙ্কটা স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমে কি করলাম না, প্রথমে বরফ থেকে বরফ হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তারপরে বরফ থেকে জল এখানে অবস্থা পরিবর্তন হচ্ছে, তারপরে জল থেকে আরো জল, দিয়ে জল থেকে আরো স্টিম। বাস সিম্পল ক্যালকুলেশন। যেখানে আমাদের উষ্ণতা পরিবর্তন হচ্ছে সেখানে আমরা এইচ ইকুয়াল টু এমএসটি লাগাচ্ছি, যেখানে পরিবর্তন হচ্ছে অবস্থা সেখানে কি লাগাচ্ছি না ইজ ইকুয়াল টু এমএল। ওকে চলো নেক্সট অঙ্ক দেখে নিই, 4 নম্বর। চলো এরপর আমরা 4 নম্বর নিউমেরিক্যালটা দেখে নেবো। তো 4 নম্বর নিউমেরিক্যাল কি আছে না, কোন জলপ্রপাত থেকে একটি অপরিবাহী তলে জল পড়ছে। ওকে, যদি জলের উষ্ণতা 0.25 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে জলপ্রপাতের উচ্চতা কত? একেবারে সহজ। তাহলে এখানে দেখো ডেল টিটা বলে দিয়েছে, ডেল টিটা কত না 0.25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে জলপ্রপাত থেকে জল পড়ছে, তাহলে জলপ্রপাত থেকে যদি জল পড়ে তাহলে স্থিতিশক্তিটা কি, স্থিতিশক্তিটা এখানে তাপশক্তিতে কনভার্ট হবে, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখবো না, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি, এখানে জেইচ জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেইচ। তাহলে ডাব্লিউ জায়গায় কি বসবে, এমজিএইচ বসবে, কেন এমজিএইচ স্থিতিশক্তির ইকুয়েশন। তাহলে আর যে যেহেতু এখানে উষ্ণতা পরিবর্তন হচ্ছে তার মানে কি বসবে, এম এস ডেল টি, এম এস ডেল টি। ওকে, তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা এম এম ক্যান্সেল করে দিই তাহলে কি থাকছে, তাহলে থাকছে জিএইচ ইজ ইকুয়াল টু জে এস ডেল টি থাকছে। ওকে, এরপর ঘটনা হচ্ছে কি বের করতে বলেছে না, চেয়েছে হচ্ছে জলপ্রপাতের উচ্চতা কত, মানে এইচ চেয়েছে। ওকে, তাহলে এইচ ইজ ইকুয়াল কি হবে, জে এস ডেল টি বাই কি, বাই জি। চলো মান বসিয়ে দাও, জে এর মান কত জানো, জে এর মান হচ্ছে 4.2 ইন্টু 10⁻7 বসিয়ে দিলাম। এরপর হচ্ছে এস, জলের এস এর মান কত হয়, 1 হয়, আমরা প্রত্যেকেই জানি। আর এখানে ডেল টি, ডেল টি কত 0.25 বাই কত, বাই হচ্ছে জি, জি এর মান কত না 980। ওকে, চলো এটা একটা শর্টকাট ক্যালকুলেশন করে নিই। তাহলে এখানে চলে গেল শূন্য, দুটো শূন্য বসে গেল, এখানে দশমিক চলেছে শূন্য বসে গেল, তাই তো? তাহলে আলটিমেট কত থাকছে, এদিকে থাকছে 25 ইন্টু 42 ইন্টু 10⁻7 বাই 98, 1 2 3 4 ইন্টু 10⁻4, তাই তো? চলো ক্যালকুলেটর দেখে নি একটু। তাহলে 25 ইন্টু 42 বাই 98 থাকছে কত না 10.7, কত থাকছে এখানে, থাকছে এটা তোমার 10.714 ইন্টু 10⁻3। তাহলে 10⁻3 যদি চলে আসে তাহলে এখানে কত থাকছে, এত কি হবে, তাহলে এত সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আমি কি করছি না মিটার করবো, তাহলে মিটার করবো, তাহলে মিটার হবে 10.714 ইন্টু কত 10, এত মিটার হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 107.14 মিটার। দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার, দিস ইজ আনসার। ওকে, তার মানে চারটা আমরা কি পেলাম না, চারটা দেখলাম কি না, জলপ্রপাতের যে অঙ্কগুলো, এই অঙ্কটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যে জলপ্রপাতের উপর থেকে জল পড়ছে, ঠিক আছে? এবার এখানে সে পুরোটা কিসে কনভার্ট হচ্ছে, তাপে কনভার্ট হচ্ছে। তাহলে এই যে স্থিতিশক্তিটা কিসে কনভার্ট হয়ে গেল, তাপশক্তি কনভার্ট হলো, সেটা আমরা করবো এখানে। ডাব্লিউ ছিল জেইচ, ডাব্লিউ মানে কত হচ্ছে এমজিএইচ, জে বসে গেল, এইচ মানে কত এমএসটি, এর ক্যালকুলেশন করা কত আসছে না 107.14 মিটার। ওকে, 4 নম্বর। চলো এরপর আমরা দেখে নেবো 5 নম্বর। দেখো এই যে নিউমেরিক্যাল গুলো, এগুলো যদি তোমাকে ভালোভাবে আয়ত্তে আনতে হয় বা নিজের থেকে করতে হয় তাহলে তোমাকে থিওরির উপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। থিওরিটা তুমি যত ভালো করে পড়বে, যত কনসেপ্ট তোমার ভালোভাবে ক্লিয়ার হবে, সেইভাবেই কিন্তু তোমার নিউমেরিক্যাল গুলো করতে অনেকটা সহজ হয়ে উঠবে। ওকে, তার জন্য তোমরা প্রতিটি ক্লাসকে, যে যে স্যারের কাছে পড়ছো প্রতিটি ক্লাসকে মন দিয়ে করো, ডিটেলসে পড়ো। ওকে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে এস স্যার ফিজিক্সেও প্রতিটি চ্যাপ্টার আলাদা করে ভিডিও আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, অনেক চ্যাপ্টার দেওয়া আছে, সেগুলোকে ভালোভাবে রেডি করো। তারপর তোমরা তারপর তোমরা দেখবে নিজেরাই কিন্তু নিউমেরিক্যাল গুলো করতে পারছো। ওকে, আর যখন নিজেরা অঙ্ক করতে পারবে তখন জানবে যে কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার হচ্ছে। ওকে, 100% বলছি না, অত্যন্ত 20 থেকে 30% অঙ্ক কিন্তু নিজেকে করতেই হবে। তুমি যদি 20 থেকে 30% অঙ্ক নিজে না করতে পারছো, জানবে তোমার কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, তোমাকে আরো কনসেপ্টটা ভালোভাবে পড়তে হবে। ওকে, চলো দেখি এরপর 5 নম্বর অঙ্কটি। দেখো 5 নম্বর অঙ্ক কি আছে না, স্থির আয়তনে 10 গ্রাম বায়ুকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে বায়ুর অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন হবে। ওকে, তাহলে এখানে দেখো কি দিয়েছে না, এম দিয়েছে, এম কত দিয়েছে 10 গ্রাম, এম হচ্ছে 10 গ্রাম দিচ্ছে। ওকে,
আর দিয়েছে কি না 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, তার মানে কত না ডেলটিটা কত, ডেলটিটা হচ্ছে 30 - 20 সমান হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর কি দিয়েছে, আর এখানে দিয়েছে তোমার বায়ুর সিভিটা দিয়ে দিয়েছে, তাই তো সিভি কত 0.17 সিজিএস দিয়েছে, সিভিটা দিয়েছে কত 0.17। ওকে, কি চেয়েছে না চেয়েছে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন হবে, তাই তো অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন হবে। তাহলে অভ্যন্তরীণ শক্তির ইকুয়েশন আমরা কি জানি, ডেল ইউ বা ডি ইউ ইজিক্যাল টু কি জানি আমরা এম সিভি ডিটি, ব্যাস তাহলে হয়ে যাবে এম সিভি ডিটি। তাহলে এম এর জায়গায় কত বসবে না এম এর জায়গায় 10 বসবে, সিভির মান কত হচ্ছে 0.17 আর ডিটি কত ডিটি হচ্ছে 10, তাহলে কত আসছে আনসার আসছে 17, তাহলে 17 ক্যালোরির উত্তর। ওকে, উত্তর কি আছে, ও উত্তর 71.4 জুল আছে। ওকে, কোনো চিন্তা নেই। তাহলে 1 ক্যালোরি সমান কত জুল, 1 ক্যালোরি সমান আমরা জানি 4.2 জুল, তাহলে 17 ক্যালোরি সমান কত জুল হবে 17 ইন্টু 4.2 কত আসছে দেখে নাও, তাহলে 17 ইন্টু 4.2 তাহলে কত আসছে 71.4 বা হয়ে গেছে, তাহলে 71.4 জুল হয়ে গেল। ক্লিয়ার, একেবারে ইজি অঙ্ক, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, তাহলে অভ্যন্তরীণ শক্তি ডেল ইউ সমান আমরা কি জানি এমসিভিডিটি, এই যে ফর্মুলাটা এই ফর্মুলার সাহায্যে ইজিলি আমরা অঙ্কটা করে দিতে পারলাম। ওকে, ক্লিয়ার হয়েছে। চলো এরপর আমরা দেখে নেবো 6 নম্বর অঙ্কটি। তো আগের পার্টটাতে আমাকে আলাদাভাবে দেখেছো, এই পার্টটাতে আলাদা, তার কারণটা হচ্ছে কি না আগের দিনে আমরা যখন ভিডিওটা শুট করছিলাম তো কমপ্লিট করে নিয়েছি, তারপরে দেখছি কি না 1 থেকে 5টা অঙ্ক হয়েছে, তারপর 6 অঙ্ক থেকে কোনো কারণে মিস হয়ে গেছে। তো এটা যখন এডিটিং টিম দেখছে তখন দেখছে এই ব্যাপার, তো তারপরে আজকে সেটা আরো শুট করে নেওয়া হচ্ছে। তো এখানে আমরা 6, 7, 8 এই 3টে অঙ্ক দেখে নেবো। ওকে, চলো 6 অঙ্কটা দেখে নিই। তাহলে 6 অঙ্কটা কি ছিল না 6 অঙ্কটা ছিল দেখো যে 200 মিটার উচ্চতা থেকে এক টুকরো সীসা মাটিতে পড়লো, টুকরোটির উষ্ণতা কত বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি দিয়েছে না একটা এইচ দিয়েছে কত না 200 মিটার দিয়েছে, চেয়েছে যে উষ্ণতা কত বৃদ্ধি পাবে মানে ডেলটিটা কত বৃদ্ধি পাবে সেটা চেয়েছে। সীসার আপেক্ষিক তাপটা দিয়েছে এস দিয়েছে কত না 0.03। দেখো এটা তোমরা ইজিলি বুঝতে পারছো যে এখানে W ইজিক্যাল টু জেইচ ফর্মুলা হয়ে যাবে। এখানে যে কৃতকার্যটা হচ্ছে সেটা কার জন্য, সেটা হচ্ছে আমাদের স্থিতিশক্তির জন্য, তাই তো। তাহলে স্থিতিশক্তি এখানে কি হবে না এখানে mgh বসে গেল ইজিক্যাল টু কি জে, আমরা জানি h ইজিক্যাল টু ms ডেল টি। কেন হচ্ছে এটা, কারণ উষ্ণতা পরিবর্তন হচ্ছে বলে। তাহলে এখানে mm কি হলো, mm ক্যান্সেল হয়ে গেল, তাহলে চেয়েছে কত ডেল টি, তাহলে ডেল টি ইজিক্যাল টু কি হবে না gh বাই js, তাই তো। তাহলে g এর মান কত, g এর মান 980, h কত দিয়েছে 200 মিটার, তাহলে 200 ইনটু মিটার থেকে আমরা সেন্টিমিটার করব 100, তাই তো। j এর মান কত 4.2 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর s এর মান কত দিয়েছে 0.03। বাস এটাকে ক্যালকুলেশন করা যাক। তাহলে চলো একটু ক্যালকুলেশন করে নিই। এটাকে দশমিক চলে যাচ্ছে, মানে এখানে একটা এখানে 1 0 বসছে, এখানে 0 0। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে একটু দেখে নেব। এখানে দুইটার সঙ্গে কেটে দিচ্ছি, তাহলে 100 হয়ে গেল, এটা কত এটা হচ্ছে 21। ওকে, তার মানে আমরা কি পাচ্ছি এখানে দেখো উপরে পাচ্ছি 98 বাই নিচে পাচ্ছি কত না 63, আর 1 2 3 4 5 6 7 8 10 টু দি পাওয়ার 8 পাচ্ছি, নিচে কত পাচ্ছি 7 10 টু দি পাওয়ার 7। চলো এটা যদি দেখে নিতে কত হচ্ছে, এটা 10 হচ্ছে, তাহলে 98 বাই 63 ইনটু 10 কত আনসার হচ্ছে দেখি। তাহলে 98 63 ইনটু 10 15.5 আনসার কত আছে 15.5 বাহ হয়ে গেছে। তাহলে এটা কত 15.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, একদম সহজ অঙ্ক ছিল, কিছুই থাকেনি। চলো নেক্সট অঙ্ক অর্থাৎ 7 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই। 7 নম্বর অঙ্ক কি ছিল না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে যে পরিমাণ তাপ লাগে তা নির্ণয় করতে কত পরিমাণ কার্য করা দরকার। দেখো এই ধরনের অঙ্ক আমরা অলরেডি 3 দাগেরটা করেছি, একদম সেম অঙ্ক হবে, ঠিক আছে। তাহলে এখানে কি দিয়েছে, এখানে এমটা কত দিয়েছে না এমটা দিয়েছে 50 গ্রাম, এম দিয়েছে 50 গ্রাম। ওকে, আর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা করছে, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে কত করছে না 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। 0 সেলসিয়াস উষ্ণতা কি আছে বরফ না জল আছে, বরফ আছে, 100 ডিগ্রি উষ্ণতা জল আছে, এটা বরফ এখানে কি আছে এখানে জল। তাহলে অবস্থার পরিবর্তন উষ্ণতা পরিবর্তন দেখে নেবো। তাহলে প্রথমে 0 সেলসিয়াস উষ্ণতা কি ছিল না বরফ ছিল, এখানে আমরা কি করবো না 0 সেলসিয়াস উষ্ণতায় কি করবো না জল করবো, তারপরে এখানে 100 সেলসিয়াস উষ্ণতায় জল, বাস সিম্পল ঘটনা। তাহলে এখানে অবস্থা হচ্ছে এখানে কি বসবে, এখানে হচ্ছে ml বসবে, এখানে কি বসবে এখানে হচ্ছে mst বসবে। ওকে, তাহলে ml এখানে m এর মান কত 50 গ্রাম, আর লিন তাপটা কত দিয়েছে আমরা জানি 80,
আর দিও দিয়েছে, আশা করি কত দিয়েছে, হ্যাঁ 80 দিয়েছে। আর এখানে এমএসটি মানে 50 ইন্টু S1 ইন্টু ডেলটি মানে কত 100, এখানে তাই তো 100, এখানে 100 থেকে কত 0 থেকে 100 হচ্ছে, তার মানে 8 × 40, 4000 প্লাস 5000, তারপর হচ্ছে 9000। তাহলে 9000 হচ্ছে তার কি না এই পরিমাণ তাপ দরকার। এবার তো আমরা কি জানি যে W = JH, তাই তো। তাহলে W কত হবে 4.2 ইন্টু 10⁷ ইন্টু কত 9000, কত আসবে, কত কার্য করতে হবে দেখে নিচ্ছি। 9000 ইন্টু 4.2 কত আসছে 37800, কত 37800 ইন্টু 10⁷ আর্গ। অ্যান্সার কত আছে 37800 জুল। তাহলে এটা যে জুলে করে দিলে কত হবে, আমরা 37800 জুল বলতে হবে। ওকে, তাহলে এটা হলো 7 নম্বর। চলো নেক্সট আমরা দেখে নেবো 8 নম্বর অঙ্কটা। এটা আজকে শেষ অঙ্ক। দেখো এই অঙ্কগুলো কোনো জটিল নয়, তোমরা যদি থিওরিটা ভালো করে পড়ে থাকো তাহলে প্রতিটি অঙ্কই কিন্তু একেবারে ইজি, মানে সহজেই হয়ে যাবে। আর থিওরি ক্লাসগুলো অবশ্যই করে নিও, ঠিক আছে। প্লেলিস্টে যে ক্লাস 11 থার্মোডাইনামিক্স চেক করে নিও, পুরো ডিটেলসে অন ক্লাস করানো আছে। আর যেগুলো এখন আপলোড হয়নি খুব শীঘ্রই আপলোড হবে। ওকে, চলো 8 নম্বর অঙ্কটা দেখে নিই। 8 নম্বর অঙ্কটা কি দিয়েছে না, একটি আদর্শ গ্যাসের গামা দিয়েছে 1.4, তাই তো। গামা কত দিয়েছে 1.4। মোলার আপেক্ষিক তাপ দুটির মান করো, মান কত, তার মানে সিপি আর সিবির মান চেয়েছে, সিপি আর সিবির মান চেয়েছে। এখানে একটা রিলেশন দিয়েছে, দেখো সিপি আর সিবির রিলেশন দিয়ে দিয়েছে, এটা সমান 2 বলে দিয়েছে। আমরা সিপি আর সিবি সমান কত জানি, আর জানি, আর এর মান আছে কত 2। এখানে বেরিয়ে গেল কোনো ব্যাপার না, কারণ আমরা কি গামা মানে আমরা কত জানি, গামা মানে হচ্ছে সিপি বাই কত, সিপি বাই হচ্ছে সিবি সমান কত 1.4। তাহলে এখান থেকে সিপি মানে কত হবে বলো 1.4 সিবি। তাহলে এখানে সিপি টা কত বসবো 1.4 সিবি মাইনাস সিবি সমান কত 2। তাহলে এখানে 0.4 সিবি ইকুয়াল কত 2। তাহলে সিবি সমান কত হবে 2/0.4, তাহলে 20। তাহলে সিবি সমান কত, সিবি হচ্ছে 5। তাহলে সিবি সমান 5, সেই সিবির মানটা আমরা এখানে বসিয়ে দেবো। সিবি সমান কত হচ্ছে 1.4 ইনটু কত 5, কত হচ্ছে 7.07। তাহলে এখানে সিপির মান কত বের হলো, সিপির মান হচ্ছে 7 আর সিবির মান কত, সিবির মান হচ্ছে 5। সিপি 7 যে হ্যাঁ এককগুলো দিয়ে দেবে, ইউনিটগুলো সিজিএস এ। ওকে, ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত আমরা 8 পর্যন্ত অঙ্ক করে নিলাম। আমরা নেক্সট যে ক্লাস হবে সেখানে 8 এর পর থেকে 9 এর থেকে বাকি অঙ্কগুলো আমরা দেখে নেবো। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এবং তোমাদের যে অঙ্ক বা যে ডাউটগুলো হচ্ছে সেগুলো তোমরা কমেন্টে লিখতে পারো, সেগুলো আমরা আলাদা করে সলভ করে দেবো, বা আমাদের ডাউট ক্লিয়ারিং যখন সেশনগুলো হবে তখন তোমরা কানেক্ট করে দেবো। ওকে, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।